গণপরিবহনের দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ, অর্ধেক যাত্রী নিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে এক মাসে ৩২৪ জনের মৃত্যু, আক্রান্ত ২০০ স্বাস্থ্যকর্মী। করোনা দুর্যোগে জীবাণুনাশক টানেল বসানোর নামে ব্যবসা, দাম নিয়ন্ত্রণে নেই নজরদারি। করোনা দুর্যোগে মে মাসে প্রবাসী আয় কমেছে ১৪%, রেমিটেন্স এসেছে প্রায় ১৩,০০০ কোটি টাকা। সাত দশকেও সংস্কার হয়নি উপকূলের বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দোলা ডলারেস শিরোনামগুলি বলছিলাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। গণপরিবহন চালুর দ্বিতীয় দিন মঙ্গলবারও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিআরটি এর কোনো নজরদারি না থাকায় ক্ষুব্ধ যাত্রীরা। আর বাস মালিকদের দাবি, যাত্রী কম থাকায় বাসের অর্ধেক আসনও পূরণ হচ্ছে না। এই অবস্থায় 60% বেশি ভাড়া নিয়েও লোকসানের মুখে পড়েছেন তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর আদেশ হলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে। গণপরিবহন চালুর দ্বিতীয় দিনেও বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে প্রশাসনের কোনো নজরদারি না থাকায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। চৌগাছাতে যাব, আগে যেতাম এসিতে ৬০০ টাকা, সেক্ষেত্রে এখন হয়েছে ১২০০ টাকা। আমি গোপালগঞ্জ যাব, যেটা নর্মাল ভাড়া ছিল ৩৫০-৪০০ টাকা, সেটা এখন ৭০০-৮০০ টাকা বা তারও বেশি চাওয়া হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই অভিযোগগুলোকে আমরা যখন পাচ্ছি এবং এই অভিযোগগুলো দেখার জন্য বিআরটিএ এবং আরও অন্যান্য সংস্থার ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। তো বিভিন্ন সময় যদি আমরা কোনো অভিযোগ পাই, আমরা ওই অভিযোগগুলো শুনি এবং ভ্রাম্যমাণ আদালত থাকলে সেক্ষেত্রে ওই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই বিষয়গুলোকে ব্যবস্থা নেওয়া হয়। তবে দূরপাল্লার পরিবহন সহ রাজধানীর সড়কে অনেক বাসে দেখা গেছে যাত্রী সংকট। চালক শ্রমিকরা বলছেন, বাসের অর্ধেক আসনও পূরণ হচ্ছে না। করোনা ঝুঁকির কারণে যাত্রীরা বাসে উঠছেন কম। আমরা এই বন্ধুরি গাড়ি মাওনা থেকে আসছি, জয়না থেকে বন্ধুরি গাড়ি আমরা সিটিং করতে পারি না। সিটিং নেই, মানে 10-12 জন তোমরা নিয়ে আইছি, এরপর দিতে পারবো না। 15-16 যাত্রী নিয়ে আসবো তো গাড়ি তেল কিনবো, স্টাফ মালিক কি হবে? এই জয়না থেকে এই পর্যন্ত এসে ১৭০০ টাকা ভাড়া কাটতে দেয়, তেলই লাগে ১৬০০ টাকা। তাহলে আমাদের কি হবে? আর মালিক সমিতির নেতাদের দাবি, কম যাত্রী নিয়ে বাস চালালে লোকসান গুনতে হবে তাদের। এক এক গাড়িতে ৫ জন ৭ জন ১০ জন করে যাত্রী নিতেছি, যেখানে ৫০-এর জায়গায় ২৫ পাওয়ার কথা, ৪০-এর জায়গায় ২০ পাওয়ার কথা, সেখানে আমরা পরিপূর্ণ যাত্রী পাচ্ছি না। রাজধানীতে বাস চলাচলে অনিয়ম ঠেকাতে এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তদারকিতে বিআরটিএর কোনো কার্যক্রম চোখে পড়েনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে রাজধানীর ফার্মগেট এবং গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফার্মগেটের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্রের কাছে। বিপ্রজিৎ, বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই সড়কে গণপরিবহন এবং যাত্রী চাপ কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধির যে নির্দেশনাগুলো রয়েছে, সেটা বাস্তবায়ন কতটা সম্ভব হচ্ছে? আমরা মতিঝিল শাহবাগ হয়ে এখন ফার্মগেটে আছি। তো যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য সময়ের তুলনায়, অন্যান্য সময় যেমন এই সময়টাতে আসলে অফিসগামী যাত্রীদের প্রচণ্ড চাপ থাকে, সে তুলনায় আজকে কিন্তু রাস্তাতে তেমন চাপ নেই। আপনি জানেন, করোনা সংক্রমণ দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ ছিল এবং তারপর কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ফার্মগেটে একটি বাস এসে দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু যাত্রী এখন উঠছে এবং যাত্রীদের ওঠার পরেই কিন্তু যে জীবাণুনাশক বোতলটি আমরা হেল্পারের হাতে দেখতে পাচ্ছি, তিনি সেটি ছিটিয়ে দিচ্ছেন এবং কিছু কিছু যাত্রীর ক্ষেত্রে কিন্তু সেটিও ছেটানো হচ্ছে না
এবং সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখেছি যে একটি আসনের পাশের আসন যে খালি রাখা সে বিষয়টি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেনে চলা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পাশাপাশি দুটি আসনেই কিন্তু যাত্রী বসেছেন। তো সব কিছু মিলিয়ে যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি সেটি কিন্তু আসলে কিছুটা প্রতিপালিত হচ্ছে আমরা যেটি দেখতে পেয়েছি যে, এবং কিন্তু মানুষজন যারা হেল্পার রয়েছেন, বাসের শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিক, তারা কিন্তু স্বাস্থ্যবিধি তেমন একটি মেনে চলছেন না। কারণ আমরা দেখতে পেয়েছি যে অনেকেই মাস্ক পরে থাকলেও সেটি খুলে রেখেছেন, আবার অনেকের হাতে গ্লাভস নেই, কেউ আবার মাস্কও পরেননি। আর সবকিছু মিলিয়ে হচ্ছে বিআরটিসি যে বাস একটি আমার সামনে এসে দাঁড়ালো, আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু মোটামুটি তারাও কিন্তু প্রতিটি যাত্রী তোলার সময় চেষ্টা করছেন যে আপনার জীবাণুনাশক স্প্রে করতে, আবার চেষ্টা করছেন যে আপনার জীবাণুনাশক স্প্রে করতে, আবার কখনো কখনো স্প্রে করাও হচ্ছে না, এই যে আপনি এখনই দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আরও যে বিষয়গুলো বিআরটি এর নজরদারি, আমরা কিন্তু এখন পর্যন্ত বিআরটি এর মোবাইল কোর্ট অথবা তাদের কোনো নজরদারি কিন্তু আমাদের চোখে আসলে সেভাবে পড়েনি। তো সবকিছু মিলিয়ে আমরা ফার্মগেটে দেখতে পাচ্ছি পুলিশ এখানে দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছেন হ্যান্ড মাইকের মাধ্যমে বিভিন্ন ঘোষণা দিয়ে। তো সবকিছু মিলিয়ে আসলে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালিত হচ্ছে এখানে সেটি বলা যাবে না, কিন্তু কিছুটা হলেও প্রতিপালিত হচ্ছে। এবং আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে অতিরিক্ত ভাড়া নেবার বিষয়টি আসলে এখনো তেমনভাবে ঢাকাতে লক্ষ্য করা যায়নি, কিন্তু তারা বলছেন যে যাত্রীর চাপ একেবারেই কম, তারা যে পরিপূর্ণ যাত্রী পাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী কিছুটা হলেও বাড়তে শুরু করেছে, এবং যাত্রীরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে যাদের খুবই প্রয়োজন, এই প্রয়োজন ছাড়া কিন্তু আসলে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তো রাজধানীর ফার্মগেট থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিপ্রজিৎ সাথে থাকবেন। এবারে যাচ্ছি সহকর্মী আদিলুর রহমানের কাছে, তিনি রয়েছেন গাবতলীতে। আদিল, গাবতলীতে এখন পর্যন্ত বাস চলাচলের ক্ষেত্রে কি কোনো অনিয়ম আপনার চোখে পড়েছে কিনা? যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ কি আপনি পেয়েছেন এই পর্যন্ত? দেখুন, গণপরিবহন চলাচলের আজকে তৃতীয় দিন এবং যে শর্তগুলো মেনে গণপরিবহন চলতে বলা হয়েছে, আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে সেই শর্তগুলো মানা হচ্ছে না। অর্থাৎ আমি গাবতলীতে আছি এবং আমি এর আগে ছিলাম মহাখালী বাস টার্মিনালে, এবং সেখানে আমরা দেখেছি যে বিষয়টি বারবার উঠে এসেছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে বা সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি, আমরা কিন্তু দেখছি যে সামাজিক দূরত্বটি আসলে নিশ্চিত হচ্ছে না। এমনিতেই করোনার ঝুঁকির কারণে যাত্রী সংখ্যা কম, এরপরেও টার্মিনালগুলোতে বা বাস কাউন্টারে যেসব যাত্রীরা আসছেন, একজন যাত্রী আসলেই আসলে ৩-৪টি পরিবহনের যেসব প্রতিনিধিরা এখানে আছেন কাউন্টারগুলোতে, তারা আসলে সেই যাত্রীটিকে টানার জন্য এক ধরনের প্রতিযোগিতার করেন। সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে সামাজিক দূরত্বর যে বিষয়টি, সেই সামাজিক দূরত্বটি আসলে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, এবং একই সাথে কাউন্টারগুলোতে যখন যাত্রীরা আসছেন বা টিকিট কাটছেন, তখনও কিন্তু সামাজিক দূরত্বটা খুব একটা মানা হচ্ছে না, আর সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। গাবতলী থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। আদিলুর এবং বিপ্রজিৎ, আপনারা দুজনেই নিশ্চয়ই সাথে থাকবেন। পরবর্তী সংবাদে ফিরবো আপনাদের কাছ থেকে বিস্তারিত জানতে। অনলাইনে বিক্রি ও অর্ধেক আসন ফাঁকা সহ স্বাস্থ্যবিধি মেনে আটজোড়া ট্রেন চললেও উল্টো চিত্র রাজধানীর সদরঘাট সহ দেশের অন্য লঞ্চ টার্মিনালে। কোনো নির্দেশনা না মেনে আগের মতোই যাত্রী পরিবহন করছে সব লঞ্চ। যাত্রীদের মধ্যেও রয়েছে অসচেতনতা। সারা দেশে চলছে মাত্র 16টি ট্রেন, তাই কমলাপুর রেল স্টেশন প্রায় ফাঁকা। ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন কমলাপুরে পৌঁছালে দেখা যায় কিছু ব্যস্ততা। স্প্রে করে জীবাণুমুক্ত করা হচ্ছে ট্রেনগুলো। স্টেশনে প্রবেশের সময় মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। এছাড়াও জুতায় ছেটানো হচ্ছে জীবাণুনাশক। ট্রেনে ওঠার আগে স্যানিটাইজার দেওয়া হচ্ছে হাতে। সামাজিক দূরত্ব বজায় এবং অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে ট্রেন। কিছু কিছু মানুষ আছে সেগুলো আর কি পালন করতেছে না। দেখা যায় যে আপনার ক্রসিং সিট প্ল্যানিং দিছে, কিন্তু অনেক মানুষ মানতেছে না। তো এটার দিকে একটু যদি নজর দিত তাহলে আরো বেটার হইতো। আগে যেমন জ্যামজট ছিল এখন তেমন নেই, দূরত্ব বজায় রেখে আমরা যাচ্ছি। দূরত্বটা আমাদের ভিতরে ঠিক আছে, কিন্তু এই জিনিসটা নামার সময় ঠিক থাকে না। নামার সময় মানুষগুলা মানে হুড়াহুড়ি করে নামতে গেলে জিনিসটা মানে এলোমেলো হয়ে যায়, বুঝছেন? তখন আর মানে সামাজিক দূরত্বটা থাকে না। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার সব ধরনের ব্যবস্থায় দেখেছি। তো যাত্রীদেরও একটু সচেষ্ট থাকতে হবে, তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার সব ধরনের চেষ্টা থাকতে হবে।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা না মেনে আগের মতো যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো। যাত্রীরাও কোনো ধরনের নিয়ম নীতি না মেনে যাতায়াত করছেন, দিচ্ছে নানা অজুহাতও। যদিও কর্তৃপক্ষের দাবি সামাজিক দূরত্ব নিশ্চিত করেই চলছে সব লঞ্চ। লঞ্চে যতটুকু সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে কোনো কিছুই আসলে ছিল না। তো কর্তৃপক্ষের উচিত এদিকে একটু দৃষ্টি দেয়া, যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে ঢাকা আসতে পারি। একজনের উপরে 10 জন পড়ছে, এরকম আর কি অবস্থা। সামাজিক দূরত্ব রাখার মতো কোনো পরিবেশ লঞ্চে নাই। সরকারি রেট অনুযায়ী আমরা ওই ভাড়াই কাটতেছি। আর যে আমাদের যে সামাজিক দূরত্ব যা দেশে 3 ফিট বাই 1 ফিট মাঝে ফাঁক রেখে আমাদের যে ক্যাপাসিটি তার চাইতে আমরা কম যাত্রী নিয়ে আসছি। আমাদের এই দিক থেকে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা পারাপারের ব্যবস্থা করতেছি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি। আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যে সমস্ত নিয়ম কানুনগুলো আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুপাতে আমরা আমাদের ডিউটি চালাই দিচ্ছি। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে ঢাকার সাথে চাঁদপুর, নারায়ণগঞ্জ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা লঞ্চ চলাচল শুরু হয়। সেদিন থেকে যাত্রীদের ভিড় রয়েছে লঞ্চগুলোতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার মহাসড়ক পরিস্থিতি ও গণপরিবহন চলাচলের খবর জানাতে খুলনা এবং নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। খুলনাতে যাচ্ছি সহকর্মী অভিজিৎ পালের কাছে। অভিজিৎ, এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের চাপ কেমন রয়েছে, যাত্রী সংখ্যা কেমন? কারণ গত দুদিন কিন্তু যাত্রীর যথেষ্ট সংকট ছিল। যাত্রীর যে সংকটটি, সেই সংকটটি কিন্তু রয়েই গেছে একেবারে দূরপাল্লার পরিবহনগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়ি এবং তারা বলছেন যে দূরপাল্লার পরিবহনগুলোতে আসলে যাত্রীর সংখ্যাটা অনেকই কম। একেবারে প্রয়োজন না হলে মানুষ আসলে দূরপাল্লার পরিবহনগুলোতে যাতায়াত করছে না। তবে এই দূরপাল্লার পরিবহনগুলোতে কিন্তু আসলে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে। তবে এক সমস্যা যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে গিয়ে সব থেকে বেশি সমস্যা তৈরি হয়ে গেছে আপনার অভ্যন্তরীণ রুটে, মানে আন্তঃজেলা রুটে যে পরিবহনগুলো চলাচল করছে সেই পরিবহনগুলোতে আসলে যেমন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তেমনি কিন্তু সেই পরিবহনগুলোর বিরুদ্ধে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এসেছে এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে 60% অনেক বেশি ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে এবং এই রকম অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে বারবারই আসছে। আর এই বিষয়ে যখন আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের একটা নির্দেশনা দেওয়া আছে, কিন্তু তারা আসলে এই নির্দেশনা না মানলে বা এই নির্দেশনা যাতে মানা হচ্ছে কিনা সেটা মনিটরিং করার জন্য আসলে যে ধরনের ব্যবস্থা থাকা উচিত সেই ব্যবস্থা আসলে কিন্তু মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ কারোরই কিন্তু নাই। যার কারণে আসলে এই অভ্যন্তরীণ রুটগুলোতে যারা ভাড়া বেছে নিচ্ছেন তারা আসলে অনেকটা আইনের বাইরেই রয়ে যাচ্ছেন। আর আমরা যেটা কোনো ধরনের মনিটরিং রয়েছে, আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে জেলা প্রশাসন বা অন্য কারোরই কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং দেখতে পারিনি। তবে গতকালকেও যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এই বিষয়টিকে মনিটরিং এর জন্য তারা অভিযান পরিচালনা করেছেন, কিন্তু তারা গতকালকে কোনো ধরনের কোনো জরিমানা কিন্তু আমরা করতে দেখিনি। তারা যেটা জানিয়েছেন যে তারা গতকালকে যে জরিমানাটা করেছিলেন সেটি হচ্ছে বিকাল 4টার পরে যে রেস্টুরেন্ট বা যে বিপণী বিতানগুলো খোলা হয়েছে সেই রেস্টুরেন্ট বা বিপণী বিতানগুলোকে তারা মূলত জরিমানা করেছেন। আর এই পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এই বিষয়টি তারা মনিটরিং করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অভিজিৎ সাথেই থাকবেন। এবারে যাচ্ছি নাটোরের সহকর্মী বাপ্পি লাহিড়ীর কাছে। বাপ্পি, যে শর্তগুলো মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ ছিল সেগুলো কতটা বাস্তবায়ন আপনি দেখতে পেয়েছেন সড়কে? আপনি যেমনটি বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলা নাটোরে আমরা যেটা দেখছি যে গত 2 দিন কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে নাটোরের গণপরিবহনগুলো চলাচল করছে। এখানে আসলে কাউন্টারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তারা কিন্তু আসলে থার্মাল স্ক্যানার থেকে শুরু করে এবং তার সাথে কিন্তু আসলে গাড়িতে যে যাত্রীগুলো তাদের সঠিক নিরাপত্তা ব্যবস্থা আছে, যেমন মাস্ক পরেছেন কিনা, তারা গ্লোভস পরেছেন কিনা, এই বিষয়গুলো এবং তারা যে গাড়িতে 20 জন অর্থাৎ 40 সিটের গাড়িতে যে 20 জন নেওয়ার কথা সেই হিসাবে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে নাটোর থেকে কিন্তু আসলে গণপরিবহনকে স্বাস্থ্যবিধি মেনে অনেকটা চলছে। আসলে যে বিষয়টা আমরা এখন পর্যন্ত দেখেছি যে আসলে যে নাটোরের গাড়ি ছেড়ে যাওয়ার পর যেটা রাস্তা থেকে যাত্রী তোলা হয় কি না হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে অনেক যাত্রীর অভিযোগ ছিল এক সময়, কিন্তু আসলে গত 2 দিনে কিন্তু আমরা সেই বিষয়টা দেখিনি। এখন পর্যন্ত নাটোরের যে সীমানা আছে সীমানার মধ্যে থেকে বাইরে থেকে কোনো যাত্রী তোলা আমাদের চোখে পড়েনি। আর আরেকটা বিষয় যে এই অভিযোগটা কিন্তু যখন প্রথম দিন যে গাড়ি চলাচল শুরু হয় তখন কিন্তু এখানে যে যখন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আসে পরিদর্শনে তখন কিন্তু অনেক যাত্রী বলেছিল যে না, নাটোর থেকে গাড়ি ছাড়ার পর কাউন্টার থেকে গাড়ি ছাড়ার পর রোডে কিন্তু কিছু যাত্রী তোলা হয়, যার কারণে কিন্তু আসলে এই গাড়িতে ডাকাতি হওয়ার মতন একটা সম্ভাবনা থাকে।
থাকে, অনেকে যাত্রীরা আতঙ্কিত থাকে, তারপরে কিন্তু প্রশাসন দেখে কিনা এই বিষয়গুলো থাকার পরে তখন কিন্তু নাটোরের পুলিশ প্রশাসন নাটোরের 2 সীমানা যেটা চাপাই থেকে গাড়ি এসে নাটোরের যাত্রী তুলে নিয়ে যেটা ঢাকাতে যাবে সেই নাটোরের শেষ সীমানা কাফিকাটাতে যখন তাদের একটা চেকপোস্ট বসানো হয় সেখানে কিন্তু তারা যে গাড়ি প্রতিটা গাড়িতে তল্লাশি করছেন এবং যে একটা 40 সিটের গাড়িতে 20 জনের অধিক যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা কাউন্টার মাস্টারের সাথে যোগাযোগ করছেন এবং কেন এই গাড়িতে একজন বেশি এসেছিলেন আসলে এটা এই প্রথম দিনে যেটা দেখা গেছিল নাটোরে কিন্তু আসলে 20 জনের অধিক একজন একটা গাড়িতে গিয়েছিল, তখন তাদেরকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তাদেরকে নামিয়ে দিয়েছিল। আসলে বিষয়টা ছিল অন্যরকম, যে আসলে সে যাত্রী ছিল না, কিন্তু আসলে গাড়ির একজন স্টাফ থাকার কারণে তাকে বিনা টিকিটে গাড়িতে তুলেছিলেন। আসলে সে একজন সুপারভাইজার ছিলেন যে উনি পরবর্তী গাড়িতে আবার উঠবেন, যার কারণে কিন্তু সে একজন যাত্রী বেশি ছিল। এর বাইরে কিন্তু আসলে নাটোরে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখছি যে সঠিক নিয়ম কানুন মেনে কিন্তু আসলে প্রতিটা কাউন্টার থেকে যাত্রী তোলা হচ্ছে। আর যাত্রী এখন কিন্তু আসলে আমরা যেটা দেখেছি যে সকাল যে নাটোর থেকে যে গাড়িটা যায় 5:20 প্রথম গাড়ি ঢাকার উদ্দেশ্যে, সেই গাড়িতে একটু যাত্রী থাকলেও কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে যাত্রী সংখ্যা একেবারেই কমে যাচ্ছে, যেটা আমাদের কাউন্টার মাস্টার গুলো জানাচ্ছেন যে আসলে তারা অন্যান্য সময় যেরকম প্রতিদিন 20টা-25টা কিছু কোম্পানির গাড়ি আছে, 30টা গাড়িও প্রতিদিন ছাড়তো নাটোর থেকে, কিন্তু এখন আসলে তাদের 15টা থেকে 20টা গাড়ির মতো যাচ্ছে, যারা যাত্রী কম হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত তারা এই শুধুমাত্র গাড়ি কম ছাড়ছেন। আর এই বিষয়ে আমি যখন যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে প্রথম দিকে যে একটা অভিযোগ ছিল যে নাটোরের যে 400 টাকার নাটোর থেকে ঢাকার যে 400 টাকা ভাড়া ছিল, সেই ভাড়াটা হঠাৎ করে 720 টাকা 800 টাকা অনেক কাউন্টার থেকে নেওয়া হয়েছে। তখন সে বিষয়ে কিন্তু আসলে কাউন্টার মাস্টার আমাদেরকে যেটা বলেছেন যে প্রথমে সরকার নির্ধারিত যে ভাড়া ছিল যে নাটোর থেকে ঢাকার ভাড়াটা 720 টাকা করা হয়েছে, যে কারণে নাটোরের কাউন্টার মাস্টারগুলোর ভাড়া একটু বেশি নিচ্ছে। পরবর্তীতে যখন সরকার নির্ধারিত যে 60% অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু আসলে যে নাটোরের 400 টাকার ভাড়াটা 640 টাকা এখন পর্যন্ত সেটাই আছে। আর এর বাইরে কিন্তু আসলে আমি পুলিশ প্রশাসনকে দেখেছি, আমি এখানে দাঁড়ানোর পরেও কিন্তু আমি দেখেছি আমার পাশে যে পুলিশ প্রশাসন তারা কিন্তু আসলে এই এলাকা টহল দিচ্ছে এবং আমরা দেখেছি প্রতিটা কাউন্টারে গিয়েছে তারা করছে যে এখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়টা অনিয়মগুলো দেখছেন। খুলনা এবং নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 1 মাসে মারা গেছেন 324 জন, যাদের মধ্যে অন্তত 3% কোভিড পজিটিভ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃতদের মধ্যে সবার নমুনা পরীক্ষা করা হয়নি। এদিকে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্স, স্টাফ সহ করোনায় আক্রান্ত প্রায় 200 জন। দেশে করোনা শনাক্তের 54 দিন পর ঢাকা মেডিকেলে চালু হয় করোনা ইউনিট। প্রথমে এই ইউনিট চালু হয় শুধু পুরাতন বার্ন ইউনিটে, রোগী বেড়ে যাওয়ায় পরে যুক্ত হয় আরও একটি ভবন। 1 মাসে এই ইউনিটে ভর্তি হয়েছেন প্রায় 3000, এর মধ্যে মারা গেছেন 324 জন। মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল অন্যান্য রোগ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকিরা কিন্তু মারা যাচ্ছে কোভিড সিমটম নিয়ে মারা যাচ্ছে ঠিক সেটি না, এখানে মাল্টিপল ইলনেস নিয়ে যখন আসছে সেখানে কেউ তো নিচ্ছে না, আবার আমাদেরও একটা আছে যে আমরা কাউকে ছেড়েও দিতে পারছি না। অল্প কয়েকটাই আমরা পজিটিভ হিসাবে পাই, তার মানে আমরা বলছি না যে অন্যরা নেগেটিভ। ঢাকা মেডিকেলের একটি পিসিআর ল্যাবে দিনে সর্বোচ্চ 185টি নমুনা পরীক্ষা করা যায়। রোগীর চাপ বাড়ায় দ্রুতই পিসিআর ল্যাব বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। এদিকে চিকিৎসা সেবা দিতে গিয়ে 40 চিকিৎসক, 80 নার্সসহ ঢাকা মেডিকেলের প্রায় 200 জন করোনায় আক্রান্ত। প্রায় 200 কাছাকাছি তো হবেই আমাদের অলরেডি অ্যাফেক্টেড। তবে যেটি আমাদের জন্য কিছুটা হলো স্বস্তিদায়ক যে আল্লাহর অসীম রহম যে আমাদের যারাই পজিটিভ হয়েছে বা আক্রান্ত হয়েছে তারা মাইনর ইলনেসের মধ্য দিয়েই তারা ভালো হয়ে গেছে এবং অনেকে অলরেডি কাজেও যোগ দিয়ে দিয়েছে। টানা 7 দিন দায়িত্ব পালনের পর 14 দিনের কোয়ারেন্টিনে থাকেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা সেবার সাথে জড়িতদের জন্য 22টি হোটেল ভাড়া করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের এই দুর্যোগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জীবাণুনাশক টানেল ব্যবসায়ী। কোনো অনুমতি ছাড়াই যত্রতত্র বসানো হচ্ছে টানেল। কে কোন রাসায়নিক বিক্রি করছে, সেটা কতটুকু কার্যকর তার সঠিক তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। এছাড়া দাম নিয়ন্ত্রণেও নজরদারি নেই কারো। মিরপুর 11 নম্বরের এ কারখানায় জীবাণুনাশক টানেলের কাঠামো তৈরির ধুম পড়েছে। এখানেই রাতারাতি 5-6টি কারখানা গড়ে উঠেছে। কারিগররা জানালেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দম ফেলারও সুযোগ নেই। করোনা হওয়ার পর থেকে মনে করেন এটা চাহিদা হয়েছে আর ঠিক আছে, নাহলে তো এটার কোনো নাম জিকির ছিল না। এটার চাহিদা বাড়ছে, প্রতিদিন আমি 4-5 টাকা এনে দিই। রাজধানী সহ সারা দেশের সরকারি বেসরকারি অফিস, ছোট বড় শপিং মল সহ সব জায়গায় বসেছে জীবাণুনাশক টানেল। অথচ এগুলোতে কি রাসায়নিক স্প্রে করা হচ্ছে জানেন না বিক্রেতাও। নির্দিষ্ট পর্শন আছে,
সেটা দিলেই ক্ষতি হবে না, এটা কম বেশি হলে হতে পারে। কিন্তু যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা ডেটল কিংবা স্যাভলন কিংবা এর চাইতে উন্নত কোনো কেমিক্যাল ইউজ করছে। মিরপুরেই ব্যবসায়ীর বাসার নিচে থরে থরে সাজানো রয়েছে টানেলগুলো। সেখানে গিয়ে স্বাস্থ্য ঝুঁকির প্রশ্ন তুললে রাসায়নিক সরবরাহের কথা অস্বীকার করলেন তিনি। আমরা কেমিক্যাল এটা দিচ্ছি না, মানে এই কারণে যে কেমিক্যালের বিষয়টা আমাদের না, আমরা বলে দিচ্ছি যে আসলে কেমিক্যাল তো আমরা মানে উৎপন্ন করি না এবং ইনপুট করি না। যেহেতু ইনপুট করি না, উৎপাদন করি না, সেহেতু কেমিক্যাল বিষয়টা আমাদের কাছে আসে না। আমি কেমিক্যাল দিচ্ছি না। আমি প্রথম 2 দিন কেমিক্যাল কীভাবে স্প্রেটা হয় আর কুয়াশাটা হয় কিনা এটা আমি মূলত তাদেরকে দেখাই দিচ্ছি। এরপরে এদের প্রয়োজনে এরা নিচ্ছে। সতর্কতায় যারা টানেল বসিয়েছেন তারা স্প্রে করছেন নিজেদের তৈরি রাসায়নিক। স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি তাদের মাথায় নেই। ফ্লোরে তারপর বাসা বাড়িতে যেসব কেমিক্যাল ইউজ করা হয় ওগুলোই আর কি এই টানেলে ব্যবহার করা হয়। তারপর বাকি অনেক কেমিক্যাল ইউজ করা হয় সেগুলো আমাদের হেড অফিস থেকে দেওয়া হয়। ক্লোরিন যদি মানুষের চোখে এবং মানে চেহারায় ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করব। সামনেতে হয়তো আমরা একটু যদি কোনো বিশেষজ্ঞ আমাদেরকে অন্য কোনো পরামর্শ দেয়। এত জীবাণুনাশক টানেল বসছে অথচ সেগুলো তদারকিতে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন 1256 জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 66তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার এই গেজেট প্রকাশ করা হয়। প্রায় 1.5 লাখ আবেদন 3 ধাপে যাচাই বাছাই শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। উপজেলা ও বিভাগীয় কমিটির যাচাই বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এই তালিকা অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্র প্রদত্ত সব সুযোগ সুবিধা ভোগ করবেন। আগামী শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের 35 কোটি বই ছাপানো হবে। করোনার কারণে বই ছাপানোর প্রক্রিয়া শুরুতে কিছুটা দেরি হলেও চলতি মাসেই দরপত্র আহ্বান শুরু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আগস্ট মাস থেকে ছাপার কাজ শুরুর লক্ষ্য নিয়েছে বোর্ড। 2010 সাল থেকে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব করে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। চলতি বছর করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় শিক্ষাবর্ষ কিভাবে শেষ হবে সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেই সাথে আগামী শিক্ষাবর্ষের বই ছাপানোর কাজেও এর প্রভাব পড়তে পারে বলছে সংশ্লিষ্টরা। তবে এনসিটিবি বলছে এই অবস্থা কাটাতে দরপত্রের অনেকাংশের কাজ অনলাইনে শেষ করা হবে। মঙ্গলবার থেকে মাধ্যমিক পর্যায়ের বইয়ের কাগজের দরপত্র আহ্বান করেছে তারা। সেই সাথে প্রাথমিকের দরপত্র আহ্বান করা হবে 14 জুন। জুম মিটিংয়ের মাধ্যমে আমরা সেই প্রক্রিয়াগুলোকে চলমান রেখেছি। ইতিমধ্যে আমাদের কাগজের যে টেন্ডারটা হয়েছে সেটা আমরা 5 বার আমরা ইজিপির মাধ্যমে সেটাকে আমরা টাইম এক্সটেনশন করে লাইভে রেখেছি। এবার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 35 কোটি বই ছাপানো হবে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে 1100 কোটি টাকা। আমরা হয়তো আগস্টের মধ্যে আমরা এই চুক্তিতে চলে যাই এবং প্রোডাকশনে চলে যেতে পারবো। যদি আমরা প্রোডাকশনে যথারীতি চলে যেতে পারি তাহলে আমরা নভেম্বরের শেষ দিকে সকল বই আমরা কার্য উৎপাদন অথবা ডিসেম্বর প্রথম সপ্তাহে আমাদের সকল উৎপাদন সমাপ্ত করতে পারব। চলতি মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বই ছাপানোর কাজ শুরুর কথা জানিয়েছে এনসিটিবি। তবে সংশ্লিষ্টরা বলছে এবার কাজ দেওয়ার আগে নিশ্চিত হতে হবে মুদ্রণ প্রতিষ্ঠানের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে কাজ করার সক্ষমতা আছে কিনা। সেই সাথে কাজ পাওয়ার পর তা মানা হচ্ছে কিনা সেটি নজরদারিতে থাকতে হবে এনসিটিবির আলাদা পর্যবেক্ষক দল। মুদ্রণ মালিক সমিতি বলছে তাদের আগের কাজের বিল এখনো দেয়া হয়নি। সেটি না পেলে নতুন বই ছাপার কাজ করতে পারবে না তারা। আমাদের শ্রমিকরা যখন কর্মহীন অভাব অনটনের মধ্যে আছে সেই সময় আমরা ওদের পাওনাটা পরিশোধ করতে পারিনি, যেহেতু এনসিটিবি আমাদের বিল পরিশোধ করেনি। নতুন পদ্ধতিতে হচ্ছে, আমাদের দাবি হচ্ছে সেই ক্ষেত্রেও একটা প্রিবিড মিটিং করা যাতে টেন্ডারের ত্রুটি বিচ্যুতি না হয়। আগের বিল পরিশোধ করার কাজ চলছে বলেও জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। গতরাতে তার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি জানান, শরীরে জ্বর থাকায় গতকাল দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে
তার করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়া হয়। এতে তার কোভিড-19 শনাক্ত হলেও শারীরিক সমস্যা বেশি না থাকায় বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন মেয়রের ব্যক্তিগত সহকারী মহিবুল ইসলাম ইমন এবং গাড়ি চালক শাহিন আহমদও। তবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হকের করোনা শনাক্ত হয়নি। দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার ৮৭তম দিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। সারা দেশে নতুন ১২,৭০৪ জনের নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে ২,৯১১ জনের। একই সময় আরও ৩৭ জনের মৃত্যুতে দেশে করোনায় মৃতের সংখ্যা ৭০৯। মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিন এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। মঙ্গলবার দুপুরের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে চট্টগ্রামে মারা গেছেন ১৫ জন ও ঢাকায় ১০ জন। এ সময়ে সারা দেশে ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১২,৭০৪ জনের। একদিনে সর্বোচ্চ ২,৯১১ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ৫২,৪৪৫ জন। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। মৃতদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরে ১ জন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪০ থেকে ৫০ বছর ১ জন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ৯ জন, ৭১ থেকে ৮০ ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। এদিকে একদিনে সুস্থ হয়েছে ৫২৩ জন। এ নিয়ে দেশে মোট ১১,১২০ জন করোনা রোগী সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১%। আরও ৩৮৮ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। মোট করোনা আইসোলেশনে আছেন ৬,২৪০ জন। শুধুমাত্র কথা বলার মাধ্যমেই করোনা ছড়াতে পারে, তাই সবাইকে আবারও মাস্ক ব্যবহারের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। কাপড়ের মাস্ক পুনঃব্যবহারযোগ্য ও সহজলভ্য হওয়ায় এটি ব্যবহারের উপর জোর দেন তিনি। শুধুমাত্র একটি সাধারণ কাপড়ের মাস্ক দিয়েই আমরা জীবাণুযুক্ত হাঁচি কাশির তরল কণা বা ড্রপলেট ছড়ানো প্রতিরোধ করতে পারি এবং যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, যিনি অজ্ঞান, যিনি অক্ষম বা মাস্ক খোলার জন্য যাদের অন্যের সাহায্য লাগে, তারা এই কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারবেন না। N95 মাস্ক করোনা রোগী সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য সংরক্ষিত রাখার পরামর্শ দেয় সংস্থাটি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আক্রান্ত ও মৃতদের মানবিক সহায়তা দিয়ে প্রশংসিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার স্ত্রীর নিউমোনিয়া দেখা দিয়েছে। দুজনই এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে নিজে করোনা আক্রান্ত হলেও থেমে নেই খোরশেদের কাজ। হাসপাতাল থেকেই তদারকি করছেন করোনায় মৃতদের সৎকার কাজ। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত ব্যক্তি এখন কাউন্সিলর খোরশেদ। করোনার হটস্পট এই জেলায় যখন করোনায় মৃতদের ছুঁয়ে দেখতেও আতঙ্কিত ছিল আপনজন সহ সবাই, তখন ঝুঁকি জেনেও তাদের সৎকারের দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তার এই কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। আখ্যা পান মানবতার ফেরিওয়ালা হিসেবে। খোরশেদ আঙ্কেলের টিম যদি আজকে না থাকতো তাহলে আমার বাবার লাশ দাফন করা হতো না। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ৬৫ জনের মরদেহ সৎকার করেছেন খোরশেদ ও তার দল। তবে এসব কাজ করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন করোনায়। এর আগে সংক্রমণ ধরা পড়ে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনার। দুজন প্রথমে নারায়ণগঞ্জের সাজেদা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন, তবে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীতে। আমাদের এই কার্যক্রম যেন আল্লাহ পাক কবুল করে, আমরা যেন শেষ পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে পারি। খুরশেদ ভাই এবং ভাবি যাতে সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের কাছে আসে। তবে সস্ত্রীক আক্রান্ত হওয়ার পরও ভেঙে পড়েননি খোরশেদ। হাসপাতালের বেডে শুয়েই তদারকি করছেন করোনায় মৃতদের সৎকার কার্যক্রম। উনি হসপিটাল থাকা অবস্থায় ওনার নির্দেশে, ওনার ব্যবস্থাপনায়, ওনার সহযোগিতায় আমরা ওনার কর্মী বাহিনী হিসেবে টিম খোরশেদ 13 ভার্সেস কোভিড-19 মেম্বার হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। এই কোভিড আন্দোলনের অগ্রযোদ্ধারা যদি আবার মাঠে সামনে আসতে পারে, বাকি সময়টা আমাদের যুদ্ধ করার জন্য অনেক কাজে লাগবে। এই জন্য আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
শুধু করোনায় মৃতদের সৎকারই নয়, নারায়ণগঞ্জে খোরশেদি প্রথমবার ব্যক্তি উদ্যোগে তৈরি করেন 60,000 হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া করোনায় কর্মহীনদেরও বিভিন্ন সময় সহায়তা দিয়েছেন কাউন্সিলর খোরশেদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের জেরে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি এবং কাউন্টার ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঈদ উল ফিতরের আগে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের কাছে করোনায় কর্মহীন শ্রমিকদের জন্য অর্থ সহায়তা দাবি জানান শ্রমিক নেতারা। শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা থেকে তা দেওয়ার প্রস্তাব দেন তারা। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফলিক তহবিলের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তাদের। আমরা প্রমাণ সহ আতনাতে দৌড় হইছে যে এই টাকা মাইরা খাইছে অনাকাঙ্ক্ষিতভাবে এই মারামারিটা লাগছে। শ্রমিক লিডার যে আছেন পুলিশ সাহেব, উনি আমাদের টাকা আত্মসাৎ করছেন, উনি আমাদের শ্রমিকদের কোনো দেন নাই। এরপর থেকেই ফলিকের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে আন্দোলন করছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনার জেরে বিকেলে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও অভিযুক্ত ফলিকের পক্ষের লোকজন। এই বিষয়টা অর্থনৈতিক নিয়ে হোক, হিসাবাদি নিয়ে হোক, এটা বিষয় হচ্ছে এবং নিরসন করার আমরা এক পর্যায়ে সভাপতি রাম সলিম আহমদ ফলিক, ওনাকে আমরা বিচারে বাধ্য করছি, ঠিক আছে আমরা টেবিলে বসবো, বসার পরে এটা সমাধান দেব। এই পর্যায়ে হঠাৎ করে এসে এই আক্রমণ। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আচ্ছা, শ্রমিকদের মধ্যে কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করেছে দুই গ্রুপের মধ্যে। তা আজকে দুই পার্টির মধ্যে দাওয়াতেই হয়েছে। এই খবর পাইয়ে আমরা সবাই আসছি। আসার পর এখন আর নাই, আমরা এখন আমাদের কন্ট্রোলের নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 7 দশকেও উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ না হওয়ায় সবগুলোই অকেজো হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রতিবারই বাঁধের বিভিন্ন অংশ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এতে বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর দাবি টেকসই বাঁধ নির্মাণের। আমপানের পর ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা। 60-এর দশকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয় 1700 কিলোমিটার বেড়িবাঁধ। অনেক আগেই উপযোগিতা হারিয়েছে এসব বাঁধ। তার উপর সিডর, আইলা, আমপান সহ নানা দুর্যোগে বেশিরভাগই বিলীন হয়েছে, যে কারণে ঝড় জলোচ্ছ্বাসে সহজেই লবণ পানিতে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। এতে দীর্ঘমেয়াদী ক্ষতিতে পড়ছেন এসব অঞ্চলের কয়েক লাখ মানুষ। ব্লক দিতে হবে, গাছ লাগাতে হবে, এসবগুলো না লাগালে তো মাছ থাকবে না। আমাদের সামনের কোণে মাছ উঠবে, সে মাছ আর উঠলো না, শেষ। আমরা বর্ষা মৌসুমে ধান লাগাতে পারবো কিনা তারও নিশ্চয়তা নেই। অকেজো হওয়ার পর বাঁধগুলো আর পুনর্নির্মাণ করা হয়নি। জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কাজ হয়নি কিছু। অপরিকৃতভাবে বাঁধ তৈরি করেন, সেটা যদি টেকসই বাঁধ না করেন তো আপনার তো টাকা অপচয় হবেই। পানি উন্নয়ন বোর্ড বলছে লবণাক্ত পানির কারণে উপকূলীয় এলাকায় বাঁধগুলো টেকসই হচ্ছে না। এখন থেকে নির্মিত বাঁধের স্থায়িত্ব বাড়াতে নেওয়া হয়েছে বনায়নের পরিকল্পনা। যে প্রকল্পগুলো এখন আমরা নিচ্ছি, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আশা করা যায় যে লোকজনের এই যে কষ্টটা এখন আছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, এটা আর থাকবে না। একই সাথে নদীগুলো আমরা প্রচুর পরিমাণে বন বিভাগের সাহায্য নিয়ে বন বিভাগের সাথে পরামর্শ করে বনায়নের কাজ চালাই যাব। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে এখনও বিপাকে উপকূলের মানুষ। প্রতি বছরই ছোট বড় এমন দুর্যোগে সংকট বেড়েই চলছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বাঁধের কাছ থেকে 100 মিটার, কমপক্ষে 100 মিটার দূরে সরিয়ে তাদের চিংড়ি ঘাই করতে হবে, আর নাহলে এই বাঁধগুলো সংরক্ষণ করা যাবে না। আমি তাদেরকে আরেকটা অনুরোধ জানিয়েছি যে আপনারা এখানে গাছ লাগান, যত বেশি গাছ লাগাবেন আপনাদের এলাকা তত সুরক্ষিত হবে। বছরের পর বছর প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর একটাই দাবি, আশ্বাস নয়, দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে করোনার মধ্যেও মে মাসে প্রবাসী আয় এসেছে প্রায় 13,000 কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে করোনার কারণে গত বছরের তুলনায় প্রায় 14% কম এসেছে রেমিটেন্স। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে প্রবাসীদের চাকরি ও কর্মসংস্থান রক্ষায় কূটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলতে থাকায় বেকায়দায় পড়েছেন প্রবাসে থাকা বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে 12,775 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন তারা।
গত বছরের মে মাসে রেমিটেন্স এসেছিল প্রায় 14.5 কোটি টাকা। এ হিসাবে রেমিটেন্সের পরিমাণ কমেছে 14%। তবে পুরো অর্থ বছরের হিসাবে আগের চেয়ে রেমিটেন্স বেড়েছে প্রায় 8.72%। করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ দেশে লকডাউন চলছে। এর ফলে প্রবাসীদের অনেকের আয় বন্ধ হয়ে গেছে, আবার অনেকেই দেশে ফিরে এসেছেন। এ কারণে প্রবাসীদের আয় কিছুটা কমতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। জাস্ট একটা মাসে করোনা ভাইরাসের কারণে মানুষ বিশ্বের সব জায়গায় লকডাউন, তারা এইগুলো টাকা পয়সা পাঠাতে দেরি করছে, সেই ক্ষেত্রে তুমি আমার রেমিটেন্স কম হবে, এটা কিন্তু স্বাভাবিক। দেশে বেশিরভাগ প্রবাসী আয় আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ফলে এসব দেশে করোনার প্রভাব শুরু হওয়ায় কমতে শুরু করেছে রেমিটেন্স প্রবাহ। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিটেন্সের পরিমাণ কমার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আগামী বেশ কিছু কালই এই ধরনের পরিস্থিতি যাবে বলে আশঙ্কা রয়েছে। তার কারণ হচ্ছে যে বিদেশ থেকে এই মুহূর্তে প্রচুর সংখ্যক যারা কাজ হারাচ্ছেন তাদেরকে দেশে পাঠানো হচ্ছে, তারা সেখানে থাকতে পারছেন না। উপরন্তু কোভিডের কারণে ওই সমস্ত অর্থনীতিতে কর্মকাণ্ডও সীমিত, ফলে বাড়তি আয়েরও সুযোগ সীমিত, এবং কখন তারা স্বাভাবিক পর্যায়ে যাবে সেটি অনিশ্চিত। তারা যদি কোনো ধরনের কাজে নিয়োজিত হতে না পারেন এবং তাদের জন্য যদি কোনো ধরনের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের একটা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অথবা সামাজিক অগ্রগতি এই জায়গাতে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা লাগবে। বৈধ পথে প্রবাসীদের আয় বাড়াতে 2019-20 অর্থ বছরের বাজেটে 2% হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। এতে বেড়ে যায় রেমিটেন্সের পরিমাণ। তবে করোনা ভাইরাসের কারণে এতে বিপর্যয়ের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় আমপানের তাণ্ডবে ভেসে গেছে 10,000-এরও বেশি মাছের ঘের। ক্ষতি হয়েছে 176 কোটি টাকারও বেশি। ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতি না পোষাতেই আমপানের আঘাতে এই ক্ষয়ক্ষতি কাটাতে সরকারি সহায়তা চাইছেন এলাকার মাছ চাষিরা। ঘূর্ণিঝড় আয়লার তাণ্ডবের পরে লবণাক্ততায় ভরে যায় সাতক্ষীরার উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। বাধ্য হয়ে কৃষিকাজ বাদ দিয়ে মাছ চাষের দিকে ঝোঁকেন এখানকার মানুষ। এবার আমপানের জলোচ্ছ্বাসে ভেসে গেছে আশাশুনি, শ্যামনগর সহ জেলার উপকূলীয় 1000-এরও বেশি মাছের ঘের। জীবিকা হারিয়ে দিশেহারা এলাকার দরিদ্র মানুষ। করোনা পরিস্থিতির জেরে বাগদা রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে ছিলেন মাছ চাষিরা। আমপানের এই ভয়াবহ ছোবলে এখন নিঃস্ব হতে বসেছেন অনেকে। আমার 10-12 বিঘা একটা ঘের ছিল। এই ঘেরটা এই ঝড়ে ঘেরটা একেবারে বেনিশ হয়ে গেছে। এটাই ছিল আমার পেশা। কিছুদিন আগে এই ঘের একবার ভেঙে যাওয়ার পর আবার এই 1 মাস পরে আবার এই ঝড়ে ভেঙে সব প্লাবিত হয়ে মাছ শাক কোনো মারার কোনো বিধি ব্যবস্থা নেই। আমপান আসার কারণে আমাদের সব তো ভেসে গেছে। জাগতিক সম্পদ বলতে পুঁজি যেখানে লাগিয়েছিলাম সব নিঃস্ব হয়ে গেছে। ক্ষতির মোকাবেলায় মাছ চাষিদের সরকারি প্রণোদনা দেওয়ার আশ্বাস দিলেন জেলা মৎস্য কর্মকর্তা। মাঠ পর্যায়ে এই মুহূর্তে আমাদের ক্ষতিগ্রস্ত যে যারা চাষি রয়েছে তাদের তালিকার কাজ চলছে আমাদের। আমরা আশাবাদী যে আমাদের 2-3 দিনের ভিতরেই আমাদের সেই তালিকা আমরা হাতে পেয়ে যাব। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা বা মানে বিভিন্ন ধরনের যে প্যাকেজ সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কি মূলত। জেলায় মোট 50,000 মাছের ঘেরের মধ্যে আমপানের প্রভাবে তলিয়ে গেছে 10,000-এরও বেশি ঘের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরোধীহীন সংবাদ, আরও যা থাকছে। ফ্লয়েড হত্যার প্রতিবাদে টানা 8ম দিনের মতো যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, 7,000-এরও বেশি আটক। করোনায় ব্রাজিলে একদিনে 1,232 জনের মৃত্যু, সারা বিশ্বে নতুন আক্রান্ত 1,10,000 মানুষ। দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও সব জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, করোনার প্রভাব মোকাবেলায় অনুমোদন দেওয়া হয়েছে 2,500 কোটি টাকার প্রকল্প। কমিটি অর্থাৎ একনেকে
করোনা ভাইরাসের বিস্তার রোধে 2 মাসের বেশি সময়ের সাধারণ ছুটি শেষে মঙ্গলবার সকালে বসে একনেকের বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এটাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের প্রথম সভা। এটাই হবে আমাদের সিদ্ধান্ত। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে সেজন্য স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকেই তাদের জীবনযাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, অক্সিজেন সাপ্লাই ইন ভেরিয়াস হসপিটালস বাংলাদেশের অক্সিজেন সাপ্লাইটা অত্যন্ত তিনি চান এটা যেন আরও বৃদ্ধি পায় এবং প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে। স্বয়ংসম্পূর্ণ আইসিইউ ইউনিট যে মাস্ট, অতি জরুরি ভিত্তিতে এগুলাকে আপডেট করতে হবে। কোভিড-19 মোকাবিলায় প্রায় 2,500 কোটি টাকার 2টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের আংশিক অর্থায়নে একটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1,364 কোটি টাকা, আর 1,127 কোটি টাকার প্রকল্পের আংশিক অর্থায়ন করবে বিশ্বব্যাংক। সরকার প্রধানের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিশাল প্রকল্প, একটি ছিল এডিবি ঋণ আর একটি ছিল ওয়ার্ল্ড ব্যাংক ঋণ সংক্রান্ত, এই দুটি প্রকল্প আমরা পাশ করেছি। চূড়ান্ত আজকে এটাকে আনুষ্ঠানিকভাবে পুনরায় ঝালাই করে ঘটনা উত্তর অনুমোদন করে নিলাম। একনেক সভা 16,276 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অর্থায়নে 14,401 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার, আর বাকিটা আসবে বৈদেশিক ঋণ থেকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে বেসরকারি ঋণের প্রবাহ স্বাভাবিক রাখতে আসছে বাজেটে ব্যাংকিং খাতের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। পাশাপাশি কর্পোরেট কর হার কমানো সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ব্যাংক নির্বাহীরা। ব্যাংকিং খাত শক্তিশালী করতে বাজেটে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার সুপারিশ বিশ্লেষকদের। করোনার পরবর্তী সময়ে দেশের অর্থনীতির গতি ফেরাতে চালিকা হিসেবে কাজ করতে হবে দেশের ব্যাংকগুলোকে। এরই মধ্যে 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ শুরু করেছে ব্যাংকগুলো। ব্যাংক খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,16,288 কোটি টাকা। তাই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য ঋণের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়ার দাবি ব্যাংক নির্বাহীদের। বর্তমানে ব্যাংকগুলোর কর্পোরেট ট্যাক্স 37.5%। ব্যাংক খাতকে বিনিয়োগমুখী করতে আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো সহ বেশ কিছু সুবিধা দেওয়ার দাবি ব্যাংকারদের। আমরা অনেক ধরনের স্টিমুলাস প্যাকেজের সাথে আমাদের জড়িত আছি এবং এখানে ব্যাংকে বেশ ইনভলভমেন্ট আছে। সে ব্যাংকের যদি ইনভলভমেন্টটাকে হেলদি রাখার জন্য, সাস্টেনেবল রাখার জন্য এখানেও আমরা ট্যাক্সের রেটটা রিডাকশন রিকোয়েস্ট করব। ইমার্জিং মার্কেটগুলিতে স্পেশালি আমাদের গ্রোথটা টিকিয়ে রাখতে হয়, ক্রেডিট গ্রোথ। তাহলে আমি মনে করি উন্নত বিশ্বের মতো ইমার্জিং মার্কেটের মতো আপনার ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধাটা থাকা উচিত। স্বাভাবিক তো হবেই, কেননা এটা তো দিচ্ছে, যেটা গ্রাহকরা দিচ্ছে না সেটা সরকার দিয়ে দিচ্ছে। যে ব্যাংকের এখানে তো লস নেই, যে ব্যাংক থেকে 2,000 কোটি টাকা বের হয়ে যাচ্ছে নট দ্যাট। এই দীর্ঘদিন করোনা পরবর্তী সময়ে দুর্বল ব্যাংকগুলোর তহবিল সংকট কাটাতে সরকারি আমানত বাড়ানোর বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যেসব ব্যাংকে একটু কম ডিপোজিট, সেখানে সরকারি ডিপোজিটগুলো, রাজস্ব ডিপোজিটগুলো সরকার টাকাগুলো সেখানে রাখতে পারে। কর্পোরেট ট্যাক্স ডেফিনেটলি কমাতে হবে। আমাদের দেশে এটা অনেক বেশি। কর্পোরেট কমালে ট্যাক্সটা কমালে যেটা সুবিধা হবে, তার ট্যাক্স দিতে উৎসাহিত হবে। বিশ্লেষকদের মতে বিনিয়োগ আকর্ষণ করতে হলে কর্পোরেট করে ছাড় দেওয়ার বিকল্প নেই। তবে সেক্ষেত্রে ঢালাওভাবে সব খাতে কর হার না কমিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর কমানোর পরামর্শ তাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গেল এপ্রিলের তুলনায় মে মাসে কমেছে সার্বিক মূল্যস্ফীতির হার। মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়ায় 5.35%। এপ্রিলের সার্বিক মূল্যস্ফীতি ছিল 5.96%। মঙ্গলবার একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনের পরিসংখ্যান ব্যুরোর এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। করোনা মহামারীর মধ্যেও উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকায় মূল্যস্ফীতি কমেছে বলে জানান তিনি।
এপ্রিলের তুলনায় মে মাসে চাল, ডাল, সবজি, মশলা এবং ডিমের দাম কমেছে বলে জানানো হয় পরিসংখ্যান ব্যুরোর এই প্রতিবেদনে। এছাড়া চলতি বছরের মে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে 5.09 ভাগ ও 5.75 ভাগ। এপ্রিলের শেষে ছিল 5.96, মের শেষে দাঁড়িয়েছে 5.35। প্রধান ব্যয় হলো চাল, ডাল, মাছ, সবজি, তেল। এইগুলার সরবরাহ বিঘ্নিত হলে ভয়ঙ্কর ক্ষতি হয়, অথবা উৎপাদন বিঘ্নিত হলে। ভাগ্য বলে উৎপাদন বিঘ্নিত হয় নাই। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টানা 8 দিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। কারফিউর মধ্যেই চলছে প্রতিবাদ সংঘর্ষ, ধরপাকড় চালিয়ে যাচ্ছে পুলিশও। এ পর্যন্ত আটক করেছে 7,000-এরও বেশি আন্দোলনকারীকে। এদিকে সেনা মোতায়েনের মধ্যে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে আন্দোলনকারীরা বড় ধরনের একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কারফিউ উপেক্ষা করে জর্জ ফ্লয়েডের হত্যাকারীদের বিচারের দাবিতে চলছে বিক্ষোভ। বর্ণবাদের নামে নিরীহ মানুষ নির্যাতন বন্ধের প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। এর মধ্যেই প্রকাশ পেয়েছে ফ্লয়েডের ময়নাতদন্ত প্রতিবেদন। সেখানে তার মৃত্যুকে হত্যা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। ফ্লয়েডের পরিবারের আইনজীবীর দাবি, কেবল ডেরেক চাউবিন নয়, অন্য পুলিশ সদস্যরাও তার মৃত্যুর জন্য দায়ী। এরপর আরও ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমাতে কারফিউ জারি করেও কাজ হয়নি। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, মিসৌরিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। চলছে লুটপাট ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় পেপার স্প্রে ও রাবার বুলেট। সহিংসতা বন্ধে দেশের 26 রাজ্যে মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্য। বাড়তি সদস্য মোতায়েন রয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওহাইও, উটা ও ইন্ডিয়ানায়। রণক্ষেত্রে পরিণত হয় হোয়াইট হাউস। ওয়াশিংটন ডিসিতে কারফিউ ভেঙে বিক্ষোভ চলার সময় সামরিক হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল সহ বিভিন্ন দেশে। লন্ডনে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার উদ্বেগ জানিয়ে তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও চীন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলা টানা বিক্ষোভ সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রায় 100 সাংবাদিক। বিবিসি বলছে, গত 3 দিনে অন্তত 90 জন সাংবাদিক পুলিশের হামলায় আহত হয়েছেন। পরিচয় জানানোর পরও সাংবাদিকদের উপর হামলার দৃশ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। পুলিশের জেরার মুখে বারবার সাংবাদিক বলে পরিচয় দিচ্ছিলেন ভাইস নিউজের প্রতিনিধি মাইকেল অ্যান্থনি অ্যাডামস। তাতেও লাভ হয়নি, ছুঁড়ে মারা হয় পেপার স্প্রে। 31 মে মিনেসোটার মিনিপোলিস শহরের ঘটনা এটি। এর আগের দিন কারফিউর সময় খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের রাবার বুলেটে আহত হন রয়টার্সের 2 সাংবাদিক। বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হন ফটো সাংবাদিক লিন্ডা টিরাডো। জানান, পুলিশের রাবার বুলেটের আঘাতে এক চোখ হারিয়েছেন তিনি। কেন্টাকিতে ওয়েব 3 নিউজের রিপোর্টার কাইটলিন রাস্ট এবং ফটো সাংবাদিক জেমস ডবসনকে লক্ষ্য করে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। একই অভিযোগ করেছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের রিপোর্টার মলি হেনোসি সহ আরও কয়েকজন সাংবাদিক। পুলিশ সচেতনভাবেই সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। 29 মে জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভ সংঘর্ষের খবর জানানোর সময় মিনিপোলিস থেকে আটক হন সিএনএনের প্রতিনিধি ওমর জ্যামিনেস। তার সাথে থাকা ক্যামেরাম্যান এবং প্রযোজককেও আটক করে পুলিশ। লাইভ সম্প্রচারের সময়ই এমন ঘটনায় উঠে সমালোচনার ঝড়। অবশ্য কোনো অভিযোগ না এনেই পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় প্রাণ গেছে আরও 4,500 মানুষের। নতুন করে আক্রান্ত 1,10,000। সবচেয়ে বেশি প্রাণহানি এবং আক্রান্ত ব্রাজিলে। দেশটিতে একদিনে মারা গেছেন 1,232 জন, আক্রান্ত 27,000। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মারা গেছেন 1,132 জন, যুক্তরাজ্যে 324 এবং মেক্সিকোতে 237 জন। তবে স্পেনে গেল 24 ঘন্টায় কারো মৃত্যু হয়নি।
আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ায় নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে আর্মেনিয়া, আর আক্রান্ত বাড়ায় কড়াকড়ি বাড়িয়েছে জিম্বাবুয়ে সরকার। ইয়েমেনেও বাড়ছে করোনার সংক্রমণ। জাপানের টোকিওতে সংক্রমণ বাড়ায় নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে ভারতে একদিনে 221 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 8,800-রও বেশি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দর্শনার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে লাটভিয়া। দুবাইয়ে আজ থেকে খুলে দেওয়া হচ্ছে সব ব্যবসা প্রতিষ্ঠান এবং শপিং মল। আম্পানের তাণ্ডবের 2 সপ্তাহ পার না হতেই ভারতের মুম্বাইয়ের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। সেখানেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মুম্বাই ও গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে এমন পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে 110 কিলোমিটার। ঝড়ের প্রভাবে 6 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এই সময় জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে করোনা রোগী সহ 10,000-এরও বেশি মানুষকে। গত শনিবার দক্ষিণ পূর্ব আরব সাগরে লাক্ষাদ্বীপের কাছাকাছি একটি নিম্নচাপের সৃষ্টি হয়, পরে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে নাম দেওয়া হয় নিসর্গ। গত 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম মুম্বাই ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। দুর্যোগের মাঝেই দারুণ গতিতে ছুটছে নড়াইল এক্সপ্রেস। একের পর এক উদ্যোগে প্রশংসিত মাশরাফি বিন মুর্তজা এবার দাঁড়িয়েছেন একাডেমি কোচদের পাশে। তালিকাভুক্ত 82 কোচকে আর্থিক সহায়তা দিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। অধিনায়কত্ব পর্ব শেষ হতে না হতেই সামনে অন্যরকম চ্যালেঞ্জ। করোনা ভাইরাস মহামারীতে যখন বিপর্যস্ত মানবতা, তখন সামনে থেকে নেতৃত্ব মাশরাফি বিন মুর্তজা। ভ্রাম্যমাণ মেডিকেল টিম, জীবাণুনাশক কক্ষ, চিকিৎসক, নার্সদের জন্য সেফটি চেম্বার, পিপিই সরবরাহ, দুস্থদের জন্য ত্রাণ সহায়তা, এমনকি কারাগারের কয়েদিদের জন্য প্রতিরোধ সামগ্রী বিতরণ। সংগঠক মাশরাফির উদ্যোগ তৎপরতার তালিকা শেষ করা কঠিন। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সবশেষ মিশনে নিবেদন এবার ক্রিকেট গুরুদের জন্য। কিছুদিন আগে নিলামে 42 লাখ টাকায় বিক্রি করেছিলেন 18 বছরের প্রিয় পুরনো ব্রেসলেট। সে টাকায় এবার বিসিবি তালিকাভুক্ত ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির 82 কোচকে আর্থিক সহায়তা দিয়েছে মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বৈশ্বিক মহামারীতে আমরা সবাই বিপদগ্রস্ত, আশা করি ইনশাআল্লাহ মহামারী কেটে যাবে এবং আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারবো। আমাদের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য ক্ষুদ্র চেষ্টা করা হয়েছে। আমি উপস্থিত থাকতে চেয়েছিলাম বাট পারিনি বলে দুঃখিত। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা সবাই ভালো থাকুন এবং ভবিষ্যতে যদি আমি আরো কিছু পারি আমরা অবশ্যই করার চেষ্টা করব। এর সাথে শেষ করছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সবাইকে ধন্যবাদ।